নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বেশ কয়েকদিন পর আজকে আপনাদের কয়েকটা কথা বলবার জন্য এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই টেলিফোন করছেন এবং ফেসবুক বা আমার ভিডিও যারা দেখছেন ইউটিউবে তারা বলছেন যে আমি ভিডিও কেন করছি না, কিছু কিছু ভিডিও করেন যেগুলো সাম্প্রতিক নানা ঘটনা ঘটছে এগুলো নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার এই ভিডিও আর করবার খুব ইচ্ছা হয় না। একই কথা বারবার বলতে বলতে হাঁপিয়ে গেছি বলা যায়। 22-23 বছর ধরে একই কথা বলছি, কিন্তু এই যে চেষ্টা, শুধু কথা বলেছি তা না, এটা নিয়ে বলা যায় যে আমাদের যা সাধ্য অতিক্রম করে চেষ্টা করেছি, আন্দোলন করেছি, বিভিন্ন নেতার কাছে গেছি। এই বয়সে নেতাদের কাছে হাত জোড় করে গিয়ে আবেদন নিবেদন ভালো লাগে না, তবুও গিয়েছি, বারবার গিয়েছি, আমাদের মানুষকে বলেছি, কিন্তু কাজ তেমন কিছু হয়নি। এই কারণে মাঝে মাঝে মনে হয় যে এটা করে কোনো লাভ নেই, এরকম মনে হয়। মানে অনুভূতির কথা বলছে, কিন্তু যুক্তিতে তো যে কেউ বলবে, নিজেও বুঝি যে এখানে থেমে যাওয়ার তো কোনো জায়গা নেই। যে কারণে মাঝে মধ্যে 2-4টে কথা বলতে আসি, প্রায় সবই পুরনো কথা, নতুন কথা খুব একটা বলার কিছু পাই না। দেখুন, নানান জনে টেলিফোন করছেন যে এই যে সুপ্রিম কোর্ট বলে দিল যে কেউ নাগরিকত্বের আবেদন করলে, সে কার 19 হতে পারে বা অন্য যে কোনো মানুষ নাগরিকত্বের আবেদন করলে, আবেদন করা মানে তিনি ভারতীয় নন, তিনি ভারতীয় নাগরিকত্ব চান। আর আমরা যে কেউ যারা আইন বুঝি না, সংবিধান বুঝি না, এইটা তো বুঝি যে কোনো বিদেশির নাম কেন ভোটার তালিকায় থাকবে। ফলে যিনি আবেদন করেছেন তিনি তো বিদেশি হিসেবে আবেদন করেছেন। যতক্ষণ তিনি নাগরিকত্ব না পাবেন, তার আবেদনের ফয়সালা না হবে, মঞ্জুর না হবে, ততক্ষণ তিনি নাগরিক নন। ফলে নাগরিক যখন নন, তার নাম ভোটার তালিকায় উঠবে না। এই কথাটা বলবার জন্য সুপ্রিম কোর্ট লাগে না। এবং সুপ্রিম কোর্ট যে লাগে না, যারা আমার ভিডিও শোনেন আপনারা দেখেছেন, আমি যতবার এই প্রসঙ্গ উঠেছে আমি বলেছি যে এটা হয় না। এবং আমি বারবার আমাদের মানুষের কাছে আবেদন করেছি যে কেউ সিএএতে আবেদন এখন করবেন না, কারণ আইন একটা হয়েছে, সেই আইনে যার যথেষ্ট কাগজপত্র আছে তিনি আবেদন করতে পারেন। এবং হতেও পারে এরকম 2-4 জন পেয়ে যাবেন, পেয়েছেনও 2-4 জন, যেটা জানতে পারি। কিন্তু আমরা বলছি যে আবেদন এই মুহূর্তে করার দরকার নেই। কারণ হলো, একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনটার কি ফলাফল হয়, যদি আন্দোলনে জয়যুক্ত হওয়া যায় তাহলে গোটা সমাজ বেঁচে যাবে, গোটা সমাজ উপকৃত হবে। কিন্তু এই আন্দোলন যখন চলে
তখন তার মধ্যে থেকে 2-4 জন আবেদন করে নাগরিক হয়ে গেলে তিনি হয়তো ব্যক্তিগতভাবে যারা পেয়ে যাবেন, উপকৃত হলেন, কিন্তু গোটা সমাজের যে আন্দোলন সেইটা অনেকটা বিঘ্ন ঘটে যায়। কেন, কিভাবে ঘটে, আমি ওই সমস্ত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা সেই জন্যই বলেছি যে আবেদন করে নাগরিকত্ব পাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু লোক করবেন, 2-4 জন পাবেন, এরকম একটা পজিশন আছে। আর সমাজের একটা ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করার যে ক্ষতি হবে সেটা তো হবেই। তার সাথে আরো বলেছি যে ধরুন আইনটা হয়ে গেছে, এই আইনটা আজকে আপনি আবেদন করতে পারেন, পান আর না পান সেটা হলো পরের ব্যাপার। আপনি 6 মাস পরে করতে পারেন, 6 বছর পরেও আবেদন করতে পারেন। সেই জন্যই বলেছি যে সমাজের স্বার্থে একটু ওয়েট করুন। নানান মহলে কথাবার্তা চলছে, একটা ঐক্যবদ্ধ থেকে আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের কথা শোনেননি। অনেকেই আবেদন করেছেন, যারা আবেদন করেছেন তারা হয়তো 1%ও নাগরিকত্ব পাননি। 99% বা তার বেশি মানুষ তারা নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব পাননি, মানে নিজেকে বাংলাদেশি ঘোষণা করেও এখনো ভারতীয় হননি। ফলে যারা বাংলাদেশি বলে নিজেকে ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা স্ট্যাম্প পেপারের উপর করেছেন, এফিডেভিট করে করেছেন, অর্থাৎ হলফনামা দিয়ে বলেছেন যে আমি বাংলাদেশি, আমার জন্ম ফরিদপুর, বরিশাল, যশোর, যা কিছু, আমার মা বাংলাদেশি, বাবা বাংলাদেশি, বউ বাংলাদেশি, ছেলে মেয়ে বাংলাদেশি, সবই বলে দিয়েছেন। বলে দিয়ে আপনার নাগরিকত্বটা এখনো পাননি বা আদৌ হবে না, সেক্ষেত্রে আপনার নামটা ভোটার তালিকা থেকে কাটা যাবে। এইটা তো সুপ্রিম কোর্টের মামলার দরকার ছিল না, সুপ্রিম কোর্টের অবজারভেশনের প্রয়োজন ছিল না। যারাই এটা ভেবেছেন তারা বুঝতে পেরেছেন, যে জন্যে বহু লোক করলেও তার থেকে অনেক অনেক বেশি মানুষ আবেদন করেননি, কারণ তারা বুঝেছেন। এখন সেইটা আমরা এতদিন যা বারণ করছিলাম, যে বিপদের কথা বলছিলাম, আবেদন যারা করেছেন তারা সেই বিপদের মুখোমুখি হবেন। সুপ্রিম কোর্ট বলেছে যারা আবেদন করেছেন তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এখন এরা আবেদন করেছেন, বিজেপির লোকজন তাদের বলেছেন, বিজেপির লোকজন বলেছেন তারা আবেদন করেছেন। আমরা বারবার বলেছি যে বিজেপির কথায় বিশ্বাস করবেন না। বিজেপি হিন্দু দরদের কথা বলছে, কিন্তু তারা আসলে হিন্দু দরদি কিনা এইটা একটু চোখ কান খুলে রাখুন, একটু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করুন, দেখবেন, বুঝে যাবেন যে তারা হিন্দু দরদি নয়। ওটা শুধুমাত্র একটা স্লোগান, যেটা দিয়ে ভোট সংগ্রহ করা যায়। তারা সেটাই করছেন। বিশেষ করে নিম্নবর্ণীয় হিন্দুরা একেবারেই বিজেপির পছন্দের জনগোষ্ঠী নয়, বরং তারা তাদের সর্বনাশ চায়। বিজেপির যে ভিত্তি, আদি গুরু আরএসএস, তার তৈরি কিন্তু হয়েছে আসলে দলিত আন্দোলন ধামাচাপা দেওয়ার জন্যে, অবদমিত করবার জন্যে, ভেঙে দেওয়ার জন্যে। তাদের অফিস, নাগপুরে হেড অফিস 1925 সালে তৈরি হয়েছিল, এবং আপনারা দেখবেন, একটু ইতিহাসটা পড়বেন, ঠিক তার আগের 10-15 বছর ধরে ওই নাগপুর মানে বিদর্ভ এলাকা, মহারাষ্ট্রের এই যে এলাকাটা, এটাকে বিদর্ভ এলাকা বলে। এই বিদর্ভ এলাকায় আম্বেদকরের আগের কথা বলছি, একটা দলিত আন্দোলন শুরু হয়েছিল, দলিতদের একটা উত্থানের চেষ্টা শুরু হয়েছিল। সেইটাকেই অবদমিত করার জন্যে, নষ্ট করার জন্যেই আসলে আরএসএস এর জন্ম হয়েছিল।
ফলে এইটা আমাদের লোকজন একেবারেই জানেন না এরকম নয়, তারা শুনেছেন, কারণ আমরা 20-25 বছর ধরে কম চেষ্টা করিনি। আমার মনে হয় না কোনো একটা ইস্যু নিয়ে ভারতবর্ষের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে এত নিবিড়ভাবে প্রচার আর কোনো ইস্যুর ক্ষেত্রে হয়নি। আমরা এটা করেছি, ফলে এটা তারা জানেন। আমরা বারবার বলেছি, যদি তারা হিন্দু বিরোধী হবে তাহলে 2003 সালে তারা 21B নাগরিকত্ব আইনে 21B সেকশন কেন তৈরি করবে, যে সেকশনে বলেছিল বাংলাদেশ থেকে যারাই বিনা পাসপোর্টে এসেছেন বা পাসপোর্ট নিয়ে এসেও সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে থেকে গেছেন, তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী, এবং এইভাবে যারা অনুপ্রবেশকারী চিহ্নিত হবেন তারা কোনোভাবেই ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না। এবং এইটা যে কেউ বোঝেন, এই যে আইনের ফলে মুসলমানরা বেশি নয়, হয়তো 2-4 জন হতে পারে, বৌদ্ধরা কিছু হবেন, খ্রিস্টানও আরো কম, কিন্তু এর 95 থেকে 98% মানুষই হলেন হিন্দুরা, হিন্দু উদ্বাস্তু মানুষেরা, তাদেরই অনুপ্রবেশকারী ঘোষণা করলো। এবং এইটা 2003 সালে করলেন, মানে শেষের দিকে যে সমস্ত হিন্দুরা এসেছেন যারা মূলত দলিত এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ, নিম্নবর্গীয় মানুষ, গরিব মানুষ, নিরক্ষর মানুষ, মেহনতি মানুষ, তাদের অনুপ্রবেশকারী বলে তাদের নাগরিকত্ব পাওয়ার দরজাটা বন্ধ করে দিল। এখন যারা বলছেন যে কত ভালো বিজেপি, আমাদের অসীম সরকারের মতো লোকজন, শান্তনু ঠাকুরের মতো লোকজন, তারা বলছেন কতটা দরদি এই বিজেপি, যে কিভাবে নাগরিকত্বের সুযোগ দিচ্ছে। এটা আসলে ওই যে K-19 কথা বলছে ওরা, K-19টা কেন হলো? K-19টা হলো মতুয়া এবং উদ্বাস্তুদের 1.5 দশকের বেশি সময় ধরে ওই যে অনুপ্রবেশকারী বলেছিল তার বিরুদ্ধে আন্দোলনের ফলে বিজেপি বুঝতে পারলো পশ্চিমবঙ্গে যদি খাতা খুলতে হয়, পশ্চিমবঙ্গে যদি রাজনীতি করতে হয়, তাহলে ওই আইন না পাল্টে তারা এখানে পা ফেলতে পারবে না। ফলে তারা ওই আইন পরিবর্তনের ঘোষণা করলো। আসলে ঘোষণাটাও ছিল ধোঁকা, এবং এই ঘোষণা K-19 যে নাগরিকত্ব হবে না, এইটা কিন্তু আমরা, বিশেষ করে মতুয়ারাও বলেছেন, কিন্তু মতুয়ারা কোনো কোনো সময় যে দোদুল্যমানতা আছে যেটা এখনো দেখতে পাচ্ছেন, কারণ তারা পার্টির খপ্পরে পড়ে গেলেন। ফলে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজি তার তরফ থেকে কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি, ওই ক্যাপ 16 যখন হয়েছে, যে ওই আইনে নাগরিকত্ব পেয়েও 2-4 জন পেতে পারেন, কিন্তু নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। এবং এইটা আমরা শুধুমাত্র পথে ঘাটে মিটিং এ বলেছি তা নয়, 6টা-7টা বুকলেট লিখেছি, সেখানে দেখবেন জল জল করছে। আর তারপরেও ওই যে ক্যাপ 16 হওয়ার পরে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল জেপিসি, সেই জেপিসিতে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সংগঠনকে ডেকেছিল, আমি গেছিলাম। আমাদের সংগঠনের নিত্যানন্দ মল্লিক বলে একজন উত্তরপ্রদেশের পিলভিটের অ্যাডভোকেট ছিলেন, উনি মারা গেছেন, উনি ছিলেন। ছত্তিশগড়ের রায়পুরে থাকেন মনমতো বিশ্বাস, তিনি ছিলেন। আমরা 3 জন ডাক পেয়েছিলাম আমাদের সংগঠনের, সেক্রেটারি প্রেসিডেন্ট এবং উনি আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মনমতো বিশ্বাস। আমরা দেখা করেছিলাম, সেখানেও আমরা এটা বলেছি এবং স্মারকলিপি দিয়েছি। ফলে আমরা প্রথম থেকে বলছি যে এই আইনে নাগরিকত্ব হয় না, 2-5 জন পেলেও পেতে পারেন, কিন্তু উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। ফলে বিজেপিকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনি, আমি একটা কাগজ দেখাচ্ছি, এটা দেখুন, এই যে কাগজটা,
দেখে বোঝা যাবে না হয়তো, এই একটা কাগজ, তারপরে ধরুন এই একটা চিঠি দেখুন। আমি চিঠিগুলো আজকে দেখাচ্ছি, কিছু কারণ আছে, কারণটা আমি বলছি আপনার। একটা চিঠি দেখুন, তার আগে আরো একটা চিঠি এসছে, এই আরেকটা চিঠি দেখুন। এই যে চিঠিপত্রগুলো আমি আপনাকে বলে দিচ্ছি কি আছে। এইটা হলো আপনারা এই মুহূর্তে যেটা চলছে, মানে আগুন জ্বলছে এখনো, সেটা হচ্ছে MB-26। আসলে মালকানগিরি, নবরঙ্গপুর এইসব এলাকায় যে মানুষকে বসতি দেওয়া হয়েছে, সেটেলমেন্ট দেওয়া হয়েছে, সেই তো একেবারে মানে অনুর্বর জায়গা ছিল, মানে ওই কাকর মাটি, কাটা ঝোপ জঙ্গল, এইসব জায়গাতে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। সেই জায়গাতে তো এর আগে কখনো মানুষ বাস করেনি। ফলে যখন জঙ্গল কেটে ওই গ্রামগুলো বসিয়েছে, তখন আর কোনো নাম দেয়নি, নাম্বার দিয়েছিল, গ্রামের নাম্বার। সেই গ্রামের নাম্বার একটা 26 নম্বর গ্রামে একটা ঘটনা এই মুহূর্তে ঘটে, মানে এই মুহূর্তে বলছে আগুন জ্বলছে। সেখানে অন্তত 50টা উদ্বাস্তু মানুষের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি এই 50টা ঘর বাড়িতে আগুন লাগানোর কথার সাথে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার একটু তুলনা করুন। এরকম 50টা বাড়িতে আগুন লেগে দিয়েছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা, মুসলমানরা করেছে কিনা? আর এইখানে কিন্তু বিজেপি ক্ষমতায়, ওই যে উড়িষ্যায়, এবং উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় যাওয়ার পরেই এটা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, এইসব গ্রামের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, ভোট দিয়ে তাদের ক্ষমতায় এনেছে। এবং এই কাজে আমাদের এই উদ্বাস্তু নামের আরেকটা ধড়িবাজ আছে, তার নাম হচ্ছে সুবোধ বিশ্বাস। ওই যে উদ্বাস্তু, বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, এসব গ্রামে আমি গেছি, আমি অনেক আগে গেছি, এবং আমি যেখানে যেখানে গেছি পরবর্তীকালে এই সুবোধ বিশ্বাস RSS এর মদতে এই উদ্বাস্তু সংগঠন তৈরি করে আমাদের যে কাজ, সারা ভারত জুড়ে আমরা যে কাজটা শুরু করেছিলাম সেইটাকে নষ্ট করবার জন্য পয়সা কড়ি দিয়ে, জনবল দিয়ে তারা সহযোগিতা করেছে, বড় বড় কথা বলেছে, এখনো বলছে, ওই যেখানে আগুন লাগিয়েছে ইত্যাদি ইত্যাদি। ক্ষমতায় তো বিজেপি। এই হিন্দু গ্রামগুলোতে, উদ্বাস্তু গ্রামগুলোতে কি করে আগুন লাগায়, বাঙালি গ্রামগুলোতে কি করে আগুন লাগায়, এবং সেখানে প্রশাসন বসে বসে দেখছে। ফলে বিজেপির ভূমিকা এটা বুঝতে হবে। আমি ঠাকুরনগর থেকে শুরু করে বনগা এলাকা, একেবারে ওই কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, এদিকে হুগলি, হাওড়া, বর্তমানে আমি সব জায়গার উদ্বাস্তুদের কথা বলছি, যে বিজেপির ভূমিকা একটা একটা করে দেখুন। যে তারা ক্ষমতায় গেল, এই গেল ক্ষমতায়, আবার এটা হলো। এর আগে আরেকবার কিন্তু ক্ষমতায় গিয়েছিল বিজেপি, এবারে এককভাবে গেছে, এককভাবে গেছে বলে ঘরে আগুন লাগিয়েছে। এর আগে বিজেডির সাথে তারা সরকার গঠন করেছিল যৌথভাবে। এবং গিয়েই এই যে কাগজগুলো দেখালাম, এই কাগজগুলো হচ্ছে তাই। এখানে আছে শশধর বিশ্বাস আছে, এখানে আছে অনিল চন্দ্র রায়, এখানে আছে উদয় সরকার। এই সমস্ত মানুষকে নোটিশ ধরিয়েছিল। কারা ধরিয়েছিল? ওই বিজেপি, বিজেডির উড়িষ্যা গভর্নমেন্ট। কবে ধরিয়েছিল? কতগুলো নোটিশ ধরিয়েছিল? 1551টা নোটিশ ধরিয়েছিল। তার প্রত্যেকে হিন্দু, একটাও মুসলিমকে নোটিশ ধরায়নি। 1551 জন। ডিসেম্বর মাসের শেষার্ধ থেকে জুলাই মাস, এই জানুয়ারি মাসের প্রথম অর্ধ পর্যন্ত, 2005-এর জানুয়ারি 15 তারিখ, তার আগে 2004-এর 15 ডিসেম্বর, এবং তারপরে এক মাসের মধ্যে
দরিয়া কি বলেছিল, ভাষা শুনবেন? ভাষা আমি এর আগেও বলেছি, আবারও একবার পড়ে শোনাই। বলছে উদয় সরকার, মানে এরকম 15টা, আমি একটা স্পেসিমেন বলছি। উদয় সরকার সন অফ ললিতা সরকার, এ বাংলাদেশি ন্যাশনাল, at present residing in the district of কেন্দ্রপাড়া। কেন্দ্রপাড়া উড়িষ্যার একটা জেলা, এই যে পারাদ্বীপ যেখানে। should quit India within 30 days from the date of service of this order on him, failing which step will be taken to deport him her with the help of police and BSF। বলছে সরকার, বিজেপি সরকার আপনাকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে, তাই এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, না হলে পুলিশ বিএসএফ দিয়ে আপনাকে এখান থেকে পুশব্যাক করা হবে, ডিপোর্ট করা হবে। বিজেপি গভর্নমেন্ট দিয়েছিল 1551টা নোটিশ, সবগুলো হিন্দু এবং প্রায় সবগুলো নমশূদ্র। জ্ঞান হয় না। আমি নিজে 3 মাস থেকে সেখানে উৎকল বঙ্গীয় সংঘর্ষ সমিতি তৈরি করে অনেক উড়িয়া ভদ্রলোক তারাও আমাদের হেল্প করেছিলেন। ওখানকার বাঙালি যারা ছিলেন তো কয়েকজনের নাম আমার এখনো মনে আছে। 3 মাস আমি থেকেছিলাম, কারো বাড়িতে নয়। ওই জায়গায় সুপার সাইক্লোন হওয়ার পরে ওখানে সাইক্লোন সেন্টার হয়েছে, সেই সাইক্লোন সেন্টারে শুয়ে থাকতাম। আর খাবারের ব্যবস্থা ওরা বলে দিত, আজকে এর বাড়িতে খাবেন, কালকে ওর বাড়িতে খাবেন। এই করে 3 মাস থেকে একটা আন্দোলন তৈরি করেছিলাম। তাদের ডিপোর্ট করতে পারেনি, পুশব্যাক করতে পারেনি, কিন্তু সেই সমস্যা কিন্তু আজও মেটেনি। এইটা আইনটা তৈরি হয়েছিল 2003 সালের 3রা ডিসেম্বর 2004। এই নোটিশগুলো সার্ভিস হয়েছে, এই নোটিশটা 28শে ডিসেম্বর 2004। 3 ডিসেম্বর আইন তৈরি হয়েছে, 2003 সালের আইন। রাষ্ট্রপতির শাসন পেয়ে আইনে পরিণত হলো 28শে ডিসেম্বর থেকে নোটিশ দেওয়া শুরু হলো। 28টা বোধ 25 তারিখ থেকে নোটিশ দেওয়া শুরু হলো, এটা 28 তারিখে নোটিশ দিয়েছে। আর জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে 1551 জনকে তারা নোটিশ দিল। কিন্তু এটা হলো কেন্দ্রপাড়া, মহাকালপাড়া ব্লক। কিন্তু এই যে একটা নোটিশ যেটা বলেছি অনিল চন্দ্র রায়, এইটা হলো, এটার ভাষাটা একটু আলাদা, ওটা অন্য জেলায়। এটা যে ডিএম দিয়েছে ওটা অন্য ডিএম, ভাষাটা চিঠির আলাদা। বলছে এটা একটু পড়ে দিই। ডিউরিং এনুমারেশন অফ বাংলাদেশি স্টেইং ইন ইন্ডিয়া, it has been found that you have arrived from Bangladesh and staying in India from the year 1975, 1975. As per government instructions, Bangladeshis who come to India after 16/12/1971, 16ই ডিসেম্বর 1971 পরে যারা এসেছেন, with valid document or without valid document, but have stayed unauthorizedly, should be deported immediately. You are therefore directed to appear before the undersigned office, undersigned in his office at Collectorate Navranpur on 11/2/2025 at 11 AM with all relevant documents in support of your stay for a detailed inquiry. নবরঙ্গপুর বলেছে কাগজপত্র নিয়ে হাজির হও, তাকে একটা সুযোগ দিয়েছে, কিন্তু কেন্দ্রপাড়াতে সুযোগটাও দেয়নি। এই নোটিশটা হচ্ছে 17ই জানুয়ারি 2004, এই 27শে ডিসেম্বর 2004
ওটা 28শে ডিসেম্বর, এটা 27শে ডিসেম্বর। ফলে এই যে নোটিশগুলো বিজেপি ধরিয়েছে, তারপরে এই যে এখন মালকানগিরিতে ঘরে আগুন লাগাচ্ছে, ওই একবার বিজেপি ক্ষমতায় এসেছিল, তারপরে অনেকদিন আসেনি, আবার এসেছে, আবার শুরু হয়েছে। তা এগুলো বাঙালিরা দেখে না, বাঙালি উদ্বাস্তুরা দেখে না, যারা এইগুলো দেখেও দেখে না, যারা এই বোকামি করে, তাদের এই ভোগান্তি কে আটকাবে? আটকানো যায়? ফলে এতটা বোকামি হলে কোথাও আটকানো যায় না, কারণ বিজেপি বুঝেছে যতই তাদের পিঠে চাবুক মারি না কেন, তারা আমাদের সাথে থাকবে। তা চাবুক মারতে অসুবিধাটা কোথায়? চাবুক মারতে অসুবিধাটা কোথায়? আজকে আমাদেরই মধ্যে আমি দেখেছি, তার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, তারা ওই যে 20, 25টা, 30টা কি 100 150 হয়েছে জানি না, আমি আজকেও নেটটা দেখলাম, তাতে এই যে সব বলছে এসবগুলোর কোনো নেটে নেই। ফলে আমার ধারণা এখনো ওই 20-24 জন এর মধ্যেই ঘোরাফেরা করছে, তার বাইরে কিছু নেই। ওই 20-25 জনই নাগরিকত্ব পেয়েছে, তার বেশি পাইনি। কিন্তু আমি আপনাকে এই যে এটা আরেকবার একটু দেখাবো, অনেকদিন যারা দেখেননি তারা দেখে নিন। এইটা হচ্ছে জেপিসি রিপোর্ট, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট। কবে সাবমিট হয়েছিল লোকসভাতে? লোকসভাতে সাবমিট হয়েছিল 7 জানুয়ারি 2019। 2019 সালের 7ই জানুয়ারি ক্ষমতা কে ছিল? মোদী গভর্নমেন্ট, তাই তো? এটা সাবমিট হয়েছে লোকসভা সেক্রেটারিয়েট, নিউ দিল্লি, জানুয়ারি 2019। আমি এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একটা প্যারাগ্রাফ 2.17 আপনারা সবাই জানেন, তবু আর একবার বলে দিচ্ছি, এই যে 2.17, আমি কিন্তু এটা বলছি অরিজিনাল বই, আমি নেট থেকে বের করিনি। আমি পার্লামেন্টের মেম্বার, তার কাছ থেকে এটা কালেক্ট করে, কারণ এটা পার্লামেন্টের মেম্বারদের মধ্যে শুধুমাত্র বিলি হয়েছিল, এইটাই প্রথম আমি নিয়ে এখান থেকে যখন বলি, পরে যখন নেটে দিয়ে দেয় অন্য লোকজনও জানতে পারে। তো এখানে বলেছে the committee then questioned, কমিটি প্রশ্ন করেছে যে person belonging to minority committee will be benefited, how many person will be benefited? তার উত্তর বলছে as per our record। কে বলছে? মোদী গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ দপ্তর, তার সেক্রেটারিরা পার্লামেন্টারি কমিটির সামনে গিয়ে বলছে as per our record there are 31,313 31,313 persons belonging to minority committee, তার মধ্যে হিন্দু এত, শিখ এত, খ্রিস্টান এত, বৌদ্ধ এত, বলে দিয়েছে ব্রেকআপটা, who have been given long term visa LTV on the basis of their claim of religious persecution in their respective countries and want Indian citizenship. Hence, these people will be immediate beneficiary. বলেছে কার 19 হলে 31,313 জন হবেন এক্ষুনি, মানে সবার আগে, ইমিডিয়েট, খুব দ্রুত তারা সুবিধাটা পাবেন, নাগরিকত্বটা পাবেন। বলছে এই 31,313 জন কারা? জেপিসি জিজ্ঞেস করেছে, বলেছে যারা এখানে এসে জানিয়েছে এফআরওতে যে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন বলে নথিভুক্ত করিয়েছেন এবং লং টার্ম ভিসা পেয়েছেন, এইরকম রেকর্ডে আছে 31,313 জন, তারাই হবেন ইমিডিয়েট বেনিফিশিয়ারি। তা আমি আমার বন্ধুদের বলি, বিজেপির বন্ধুদের, ওই যে লিটন বাবু কারা আছেন, খুব লেকচার দিয়ে বেড়াচ্ছিলেন, এখন টেলিফোনের সুইচ অফ, বুঝলেন তো? এত লেকচার, এত ক্যাম্প করে এখন সুইচ অফ, আর কথা বলছেন না। তা আমি তাদের কাছে জিজ্ঞেস করি, তারা বলছেন ফলো করে যে 10,500 এখন সিরিয়াল, মানে 10,000 জন নাগরিকত্ব পেয়েছেন। হতে পারে, আমি বলছি না যে এটা হতে পারে না, যদিও নেটে তার কোনো, নেটে যা বলেছে তাতে 1,000 হয়নি, 525-30 এরকম হয়েছে। তা আমি ধরেই নিচ্ছি যে ওরা যেটা ক্লেম করছে, বিজেপি যেটা ক্লেম করছে যে 10,500 মতো
লাস্ট যিনি সার্টিফিকেট পেয়েছেন নাগরিকত্ব সার্টিফিকেট, তার সিরিয়াল, তাহলে 10,500 লোকে পেয়েছেন। তা এইটা বলেছে কত সালে? 2016 সালে। এইটা 2016 সালে ক্যাবের পরে হয়েছে, সেবা বেরিয়েছে 19 সালে। 2019 জানুয়ারিতে সেবা বেরিয়েছে, আমি 2019 ধরি। তো সেই সময় বলছে ইমিডিয়েট বেনিফিশিয়ারি 31,000, সেই 31,000 জন এখনো নাগরিকত্ব পাননি। যাদের লং টার্ম ভিসা দিয়েছে, পাসপোর্ট নিয়ে এখানে এসছে, এফআরআর নাম লিখে রেখেছে, সেটা 31,313 জন, তারাও এখনো পাননি। ওই তারা 10,000 পেয়েছে বা 10,500 পেয়েছে, আর আমাদের এখানকার তার সাথে 10-15-20 জন যুক্ত হয়েছে। কিন্তু ওই যে সিরিয়ালটা, তার প্রায় সবটাই হচ্ছে এই 31,313 জনের মধ্যকার লোক। এবং আপনি নেটে দেখুন, খবরের কাগজে বেরিয়েছে যে 800, এই 31,313 জনের মধ্যে 800 হিন্দু ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন। কেন? কারণ তাদের এর মধ্যে নাগরিকত্ব তো পাননি, এর মধ্যে পাসপোর্ট শেষ হয়ে গেছে, ফলে তাদের ফিরে যেতে হয়েছে, হিন্দু বলে মাপ হয়নি। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আছি। এখন আমাকে অনেকেই প্রশ্ন করছেন এবং কমেন্ট লিখছেন যে সমস্যার কথা বলছেন, সমাধান কি? আমি তাদের বলি, আমরা কি সমাধান দেব? আমাদের সমাধান দেওয়ার কি ক্ষমতা আছে? আর আমরা সমাধান দিলে শুনছেই বা কে? আমরা তো বলেছিলাম অন্তত আবেদন করে নিজেদের মধ্যে ঐক্যটা ভাঙবেন না এবং নিজেরাও বিপদে পড়বেন না, তাও তো শুনলেন না। আমরা সমাধান, ওটাও তো একটা সমাধান। আর আমরা এই যে চেষ্টা করছি, এই যে অনশন হলো ঠাকুরনগরে, মমতা ঠাকুর ডাকলেন, আমাকে ডাকেননি, কিন্তু মমতা ঠাকুর অনশনটা ডেকে দিয়ে চলে গেলেন, 5-7 দিন তার কোনো হদিশ নেই। অথচ যে মতুয়ারা বসেছেন, যে কজন বসেছে তার অধিকাংশ, মানে 2-1 বাদে, তারা কদিন আগে আমার সাথে 350 কিলোমিটার রাস্তা হেঁটেছেন এই নাগরিকত্বের দাবিতে। এই যে আমরা যেটা একটা পদযাত্রা করেছিলাম, এরা আমরা 2-3টে অনশন আন্দোলন করেছি, 3 দিন 4 দিন 5 দিন ধরে যন্ত্র মন্ত্রে দিল্লিতে। তারা সেই অনশনে অংশগ্রহণ করেছেন, যেখানে পার্টিসিপেট করেছেন। আমরা অনেকগুলো কনভেনশন করেছি, ওই কনস্টিটিউশন ক্লাবে করেছি, গান্ধী পিস ফাউন্ডেশনে করেছি, তো গালিব একাডেমিতে করেছি, সেই জায়গায় তারা পার্টিসিপেট করেছেন। আমরা জেল ভরো আন্দোলন করেছি, সেখানে তারা অংশগ্রহণ করেছেন, জেলে গেছেন, রেল অবরোধের ডাক দিয়েছি, রেল অবরোধ করেছেন। সেই লোকগুলোই মমতা ঠাকুরের ডাকে ওখানে গিয়ে বসেছেন, তার বাইরে কেউ নন। এই জানেন না, আমি আন্দোলন করে বেড়াচ্ছি এতদিন, এবার তারা বসে বলছেন, কারণ তাদের একটা গোসাই মানুষ, মতুয়া মানুষ, ঠাকুর বাড়ির প্রতি একটা ভক্তি আছে, তারা তো এক ধরনের মানুষ। তারা বলছেন আমরা বসে গেছি, দাদা তুমি না থাকলে কি করে হবে, মমতা ঠাকুর নেই। ফলে আমি গেছি, এবং গেছি বলে কি করেছি, সেখানে গিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাতে এটাতে ইন্টারফেয়ার করে, তাহলে খবর হয়, একটা রাজনৈতিক চাপ সৃষ্টি হয়, অন্য দলের কাছেও, সরকারের পরেও একটা চাপ সৃষ্টি হয়। আমি গিয়ে কংগ্রেসের সাথে কথা বলেছি, সিপিএম এর সাথে কথা বলেছি, তারা 2-3 বার করে তাদের বলেছি, তারা গেছেন ওখানে, তারা নিশ্চয়ই এটাতে আগ্রহ আছে বলে গেছেন। শুধু আমি বলেছি তাই গেছে তা তো নন, আমি বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছেন, গেছেন। এবং এর আগেও আপনারা জানেন, ওই যে 28শে ডিসেম্বর 2010 সালে দিল্লি কলকাতায় যে বড় সমাবেশ, সেটাও বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আমি ডেকে এনেছিলাম যোগাযোগ করে, মানে আমাকে দায়িত্ব দিয়েছিল যে এই কাজটা আপনি করুন, এবং সব পলিটিক্যাল পার্টি এসেছিল। আসবার ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচার হয়েছিল, গভর্নমেন্টের কাছে খবরটা গিয়েছিল, রাজনৈতিক দলগুলো ইস্যু হিসেবে নিয়েছিল। তারপরে তো যেটা করলো তৃণমূল, প্রথমে মঞ্জুল ঠাকুরকে টিকিট দিয়ে আন্দোলনটা ভাঙলো, তারপরে বিজেপি শান্তনুকে মন্ত্রী করে আন্দোলনটা একেবারেই সরাসরি 2 ভাগ করে দিল, সেটা তো আর একটা ইতিহাস। কিন্তু আমরা এই চেষ্টাটা তখন থেকে করে যাচ্ছি বলেই ইস্যুটা আজকে সামনে এসেছে। মানে আমরা মনে লাগে হাত পা ছুটতে পারছি,
আমরা এটা না করলে নীরবে সব গোলার নলি কেটে দিত। ফলে এরকম একটা অবস্থা আজকে আছে। আর আমরা যেটা বলছি, আজকে এই পলিটিক্যাল পার্টিগুলো এতদিন বলতে বলতে তারা আজকে মোটামুটি আমার ধারণা কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দল, তারা আগামী দিনে, এবং সে আগামী দিন মানে আমি অনেক লম্বা তারিখ বলছি না, খুব তাড়াতাড়ি এই ইস্যুতে রাস্তায় নামতে বাধ্য হবেন, রাস্তায় নামবেন। শুধু বাধ্য হওয়ার কথা না, তারাও রিয়েলাইজ করছেন এটা করা দরকার। ফলে এই আলোচনাগুলো করা দরকার, এই সংঘবদ্ধতা থাকা দরকার। যে মিটিং মিছিলগুলো যতটুকু হচ্ছে সেইটাতে সবারই পার্টিসিপেট করা দরকার। আমি ডাকলে আসতে হবে শুধু তা বলছি না, যারাই ডাকছেন সেখানে আপনারা যান, গিয়ে ইস্যুটাকে জনপ্রিয় করার চেষ্টা করুন। আমরা এই যে ভিডিওটা করছি এত চিৎকার চেঁচামেচি করে ঠান্ডার মধ্যে বসে এটা করছি, আপনি বলছেন যে শুধু বাতেলা না, এই বাতেলারও একটা অর্থ আছে, এটাও একটু জানার ব্যাপার আছে। এই যে বলছি যে বিজেপির পরে যে অন্ধ আনুগত্য, সেটাই যে ক্ষতির কারণ হচ্ছে, এই অন্ধত্বটাকে ভাঙার দরকার আছে। ফলে এই যে চেঁচামেচি চিৎকার, যারা খুব খারাপ ভাষায় বলছেন যে বাতেলা, এই বাতেলারও দরকার আছে। তা আজকে আপনাদের সামনে এইটুকু বলছি। এসআইআর আমরা বারবার বলেছি, যার যেটুকু আছে সেটুকু ফর্ম ফিল আপ করুন, শুনানিতে ডাকলে যাবেন, যে কাগজ আছে তাই নিয়ে যাবেন। যদি নামটা উঠে যায় ভালো, যদি না উঠে গেলে এটা খারাপ খবর, কিন্তু আমি বলছি এটাকে ভেঙে পড়বেন না। এই লড়াইটা জারি আছে, আমি বলছি না, 20-25 বছর ধরে আমরা যে পর্যন্ত এসেছি, এইবারে হয়তো তার একটা উল্লম্ফন বলবে, একটা ব্রেক থ্রু হবে। হয়তো এই যে গাঢ় অন্ধকার, এর পরেই সেই সোনালী সূর্য আমরা দেখতে পারবো। ফলে কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কেউ ভেঙে পড়বেন না, লড়াইয়ের জন্য তৈরি হন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।